রসায়ন প্রথম পত্র তৃতীয় অধ্যায়। তো আমরা এই তৃতীয় অধ্যায় সম্পর্কে কিছু ধারণা নিব। তো তোমরা নিশ্চয়ই জানো যে তৃতীয় অধ্যায়ে কী কী বিষয় আছে। তৃতীয় অধ্যায়ে অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেখানে প্রতি পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় এখান থেকে তুমি প্রশ্ন পাবেই। সুতরাং এই অধ্যায়ের যে বিষয়সমূহ আছে তোমাকে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। তবে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে বা টপিক, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তো সেই জায়গাগুলোই আমরা বেশি গুরুত্ব দেব এবং সেগুলো আমরা টাচ করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা জানব যে তৃতীয় অধ্যায়ের প্রথমে কি আছে। তৃতীয় অধ্যায় প্রথমে আছে গ্রুপ কেমিস্ট্রি। গ্রুপ কেমিস্ট্রি গ্রুপ 1, গ্রুপ 2, 3, 4, 5 এভাবে। তো প্রথমে গ্রুপ 1। গ্রুপ 1-এ কোন মৌলসমূহ আছে? গ্রুপ 1-এ আমরা জানি যে এখানে হাইড্রোজেন আছে, সোডিয়াম, লিথিয়াম আছে, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তো এই গ্রুপ 1-এর মৌলসমূহের বৈশিষ্ট্য কী? আমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে ব্যাখ্যাটা দিতে পারবো। যেমন গ্রুপ 1-এর একটি মৌল, গুরুত্বপূর্ণ মৌল সোডিয়াম, ইলেকট্রন সংখ্যা 11। ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি 1s2, 2s2, 2p6, 3s1। এবং সোডিয়ামের আগের যে মৌলটা লিথিয়াম, সেখানে আমরা দেখব 1s2, 2s1। হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা দেখব 1s1। তো এরকম আমরা যদি নিচের দিকেও যাই, দেখব সব ক্ষেত্রেই তার বহিস্থ শক্তি স্তরে এসে একটা ইলেকট্রন। আমরা বলতে পারি এই গ্রুপের সব মৌলেরই বহিস্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন। এটা তাদের একটা বৈশিষ্ট্য। এই জন্য তারা এই একটি ইলেকট্রন সহজে ত্যাগ করে একটা স্থিতিশীলতা অর্জন করতে পারে। মানে হলো তার কাছাকাছি যে নিষ্ক্রিয় গ্যাস, তার কাঠামো প্রাপ্ত হতে পারে। তো তাদের একটা ইলেকট্রন ত্যাগ করার টেন্ডেন্সিটা খুব বেশি। এই জন্য তারা একটা ইলেকট্রন ত্যাগ করে একটা একক ধনাত্মক আয়নে পরিণত হতে পারে। এ কারণে তারা আয়নিক যৌগ গঠন করে। এটা তাদের একটা বৈশিষ্ট্য। এই গ্রুপের মৌলসমূহ একটা বিশেষ নাম আছে, এদেরকে ক্ষার ধাতু বলা হয়। কেন ক্ষার ধাতু বলা হয়? কারণ এই গ্রুপের মৌলসমূহ খুবই সক্রিয়, তাই পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করে তারা উৎপন্ন করে ক্ষার। যেমন সোডিয়াম প্লাস পানি তৈরি হবে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। এসব ব্যাপার তোমাদের হয়তো জানা থাকতে পারে। এখন এই ক্ষার তৈরি করার জন্যই আমরা এই গ্রুপের মৌলসমূহকে আমরা ক্ষার ধাতু বলি। এরা খুব সক্রিয়। তুমি দেখে থাকবে, যদি এক টুকরো সোডিয়ামকে আমরা পানির মধ্যে ফেলে দিই, তো এত তীব্রভাবে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন হয়। এবং এই হাইড্রোজেনে যদি একবার আগুন ধরে যায়, তো যতক্ষণ সোডিয়াম থাকবে ততক্ষণ কিন্তু আগুন জ্বলতে থাকবে। পুকুরের মধ্যে বা কোথাও এক টুকরো সোডিয়াম ফেলে দাও, আগুন জ্বলতে থাকবে। কারণ হলো হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। তো এটাও তাদের একটা বৈশিষ্ট্য। এই গ্রুপের মৌলসমূহের আমরা দেখলাম একটা ইলেকট্রন, সেজন্য যোজনী 1। আর এরা একক ধনাত্মক আয়নে পরিণত হতে পারে, এই জন্য আয়নিক যৌগ গঠন করে। আরেকটা জিনিস লক্ষ্য করেছি আমরা, এই গ্রুপের সব মৌলেরই একটা ইলেকট্রন থাকার কারণে তারা একটা ইলেকট্রন ত্যাগ করলো। ত্যাগ করে যে আয়নে পরিণত হলো, দেখো তোমরা এখান থেকে যদি সে একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, তখন হলো সোডিয়াম আয়ন। এখানে ইলেকট্রন আছে 1s2, 2s2, 2p6, মানে বহিস্থ স্তরে 8টা ইলেকট্রন আছে। একটা ইলেকট্রন ত্যাগ করলা, ইলেকট্রন ত্যাগ করার জন্য একটা শক্তি দরকার। সেই শক্তির নাম আছে, এটাকে বলা হয় আয়নীকরণ শক্তি। প্রথম ইলেকট্রন ত্যাগ করার যে শক্তি, তাকে বলা হয় প্রথম আয়নীকরণ শক্তি। এই গ্রুপের সব মৌলেরই প্রথম আয়নীকরণ শক্তি আমরা পেলাম একটা। তারপরে যদি আমরা আর একটা ইলেকট্রন ত্যাগ করাতে চাই, যেমন 1s2, 2s2, 2p6, এখান থেকে আরও একটা ইলেকট্রন আমরা ত্যাগ করাতে চাই, সেটা কি খুব সহজ হবে? কারণ তারা অষ্টত্ব লাভ করেছে, তারা খুবই স্থিতিশীলতা অর্জন করেছে। আর একটা জিনিস হলো, তাদের যখন একটা ইলেকট্রন ত্যাগ করা হলো, তারা একটা শক্তি স্তর হারিয়ে ফেলছে। পরবর্তী ইলেকট্রনটা
নিউক্লিয়াস একটু কাছের শক্তি স্তর এবং অষ্টকত লাভ করেছে। এই দুইটা কারণে এখান থেকে ইলেকট্রন ত্যাগ করানো খুবই কষ্টসাধ্য ব্যাপার। তুমি ত্যাগ করে যদি চাও তাহলে তোমাকে অনেক শক্তি প্রয়োগ করতে হবে। অর্থাৎ এই গ্রুপের সব মৌলেরই প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তি অনেক অনেক গুণ বেশি। এই শক্তিটা সহজে পাওয়া যায় না, আর এই পাওয়া যায় না বিধায় তারা, যেমন সোডিয়ামের ক্ষেত্রেই Na2+ গঠন করে না। দেখো এখানে কতগুলো ছোট ছোট কোশ্চেন আছে। এখানে গ্রুপ 1-এর মৌল, আমরা গ্রুপ 1-এর মৌল কাদের বলা হয়, তারা কি কি? এই গ্রুপের মৌলসমূহে ক্ষার ধাতু বলা হয় কেন? এই গ্রুপের মৌলসমূহ একক ধনাত্মক আয়নে পরিণত করে কেন? এই গ্রুপের মৌলসমূহের প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি কেন? এরকম ছোট ছোট অনেক কোশ্চেন হতে পারে। এমনকি যদি বলা হয় সোডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন? তুমি জানো এই গ্রুপের মৌলসমূহকে ক্ষার ধাতু বলা হয়, কিন্তু স্পেসিফিকভাবে বলা হলো সোডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন? তুমি বলবে সোডিয়াম গ্রুপ 1-এর মৌল, এরা পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করে, তাই এদের ক্ষার ধাতু বলা হয়। এরকম যে কোনোটা বলতে পারো, পটাশিয়াম হতে পারে, রুবিডিয়াম হতে পারে, সিজিয়াম হতে পারে। এবং এই গ্রুপের উপর থেকে যখন আমরা নিচের দিকে আস্তে আস্তে আসছি, ইলেকট্রন ত্যাগ করার ক্যাপাসিটি কি বাড়ছে না কমছে? আমরা যেটা লক্ষ্য করলাম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এর কিন্তু এক একটা শক্তি স্তর বাড়তেছে। ফলে বহিস্থ শক্তি স্তরের সাথে ভিতরে নিউক্লিয়াসের আকর্ষণটা হ্রাস পাচ্ছে, আকর্ষণ হ্রাস পাচ্ছে, দূরত্ব বাড়তেছে। ফলে যত নিচের দিকে আসতেছি তত ইলেকট্রন ত্যাগ করা সহজ হচ্ছে, অর্থাৎ তাদের আয়নিক বৈশিষ্ট্য বেশি বৃদ্ধি পাচ্ছে। সেজন্য আমরা বলতে পারি সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড কোনটির মধ্যে আয়নিক বৈশিষ্ট্য বেশি? অবশ্যই সোডিয়াম ক্লোরাইডের চেয়ে পটাশিয়াম ক্লোরাইডের বেশি হবে, কারণ তার সোডিয়ামের চেয়ে পটাশিয়াম ইলেকট্রন ত্যাগ করা সহজ। আরেকটা জিনিস এখান থেকে হয়তো একটু ঘুরিয়ে কোশ্চেন করতে পারে, সেটা হলো সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড এর মধ্যে কোনটি পানিতে অধিক পরিমাণে দ্রবণীয়? দেখো, পানি একটি পোলার যৌগ, তো এই পোলার যৌগে কোন যৌগসমূহ দ্রবণীয় হবে? আয়নিক যৌগসমূহ। যেটা বেশি আয়নিক সেটা বেশি দ্রবণীয়। সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটা বেশি আয়নিক? অবশ্যই পটাশিয়াম ক্লোরাইড। সেই জন্য সোডিয়াম ক্লোরাইডের চেয়ে পটাশিয়াম ক্লোরাইড পানিতে অধিক দ্রবণীয় হবে। এরকম বহু কোশ্চেন এখান থেকে আসতে পারে, ছোট ছোট কোশ্চেন। এরপরে আসি আমরা গ্রুপ 2। গ্রুপ 2, এই গ্রুপটাকে বলা হয় মৃৎক্ষার ধাতু। মৃৎ মানে হলো মাটি, আর ক্ষার মানে এদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এরা ক্ষারকীয় বৈশিষ্ট্য প্রাপ্ত হয়। এখন এই মৃৎ ক্ষারীয় ধাতু বলা হয়েছে কেন? এই গ্রুপের কিছু বিশেষ মৌল আছে, যেমন ধরো ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, এদেরকে মাটিতে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। আর এই গ্রুপের অন্যান্য মৌলের সাথে এদের একটা সাদৃশ্য আছে, সেই জন্য সবাইকেই একসাথে মৃৎক্ষারীয় ধাতু বলা হয়। তোমরা হয়তো জানো এগুলো। এখন এই গ্রুপের আবার ইলেকট্রন বিন্যাসটা কেমন আমরা দেখি। ম্যাগনেসিয়াম, ইলেকট্রন সংখ্যা 12, ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2। এখানে দেখলাম যে তার বহিস্থ স্তরে 2টা ইলেকট্রন আছে, 3s2। সোডিয়াম, ম্যাগনেসিয়াম একই পর্যায়ের মৌল, পর্যায়ে নির্ধারিত হয় তাদের শক্তি স্তর দ্বারা। এখানে শক্তি স্তরে 1টা, 2টা, 3টা, এখানেও কিন্তু 1টা, 2টা, 3টা, 2টা মৌলই একই শক্তি স্তরে। এর বহিস্থ স্তরে ইলেকট্রন 1টা, এর 2টা। এখন এই 2টার মধ্যে কোনটির প্রথম আয়নীকরণ শক্তি বেশি হবে? আমরা জানি একই পর্যায়ের যত বাঁ থেকে ডান দিকে যাচ্ছি তত আকার ছোট হচ্ছে। আকার ছোট হওয়া মানে বহিস্থ স্তরের ইলেকট্রনের সাথে ভিতরের নিউক্লিয়াসের আকর্ষণটা বৃদ্ধি পাচ্ছে। আর বৃদ্ধি পেলে কি হবে? যে ইলেকট্রন অপসারণ করার শক্তি বৃদ্ধি পাবে। স্বভাবত কারণেই আমরা বলতে পারি যে সোডিয়ামের ডান পাশে ম্যাগনেসিয়াম, সেজন্য এর প্রথম আয়নীকরণ শক্তি বেশি হবে। কিন্তু আর একটা ব্যাপার আমরা দেখেছি ইলেকট্রন বিন্যাস থেকে, এস উপশক্তি উপস্তর, উপস্তরে একটা ইলেকট্রন, এস এখানে 2টা ইলেকট্রন থাকতে পারে, 2টা আছে, 2টা।
আর থাকতে পারে না, সুতরাং এটা পূর্ণ আছে, এটা অধিক স্থিতিশীল। সে কারণে এর চেয়ে আয়নীকরণ শক্তি বেশি, প্রথম আয়নীকরণ শক্তি বেশি, আরও হলো এটা পূর্ণতা পাওয়ার জন্য, অধিক স্থিতিশীলতা অর্জন করার জন্য এখান থেকে ইলেকট্রন অপসারণ করতে আরও অনেক বেশি শক্তি লাগবে। সেই জন্য এর চেয়ে এর প্রথম আয়নীকরণ শক্তি অবশ্যই বেশি হবে। এরকম এই গ্রুপের আরও যে মৌলসমূহ আছে তাদের বৈশিষ্ট্য একই রকম, তবে সোডিয়াম তার একটা ইলেকট্রন ত্যাগ করার পর তার যে কাঠামো হলো সেটা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো এবং একটা শক্তি স্তর চলে গেল। কিন্তু এই গ্রুপে একটা ইলেকট্রন ত্যাগ করার পরেও 3s-এ আরও একটা ইলেকট্রন থাকে, সুতরাং সেই ইলেকট্রনটা ত্যাগ করতে তাদের অবশ্যই শক্তি বেশি লাগবে। কিন্তু এই সোডিয়ামের মতো বা গ্রুপ 1-এর মতো এত বেশি এখানে লাগবে না। এর কারণটা কি? অর্থাৎ গ্রুপ 1-এর দ্বিতীয় আয়নীকরণ শক্তি আর গ্রুপ 2-এর দ্বিতীয় আয়নীকরণ শক্তির মধ্যে যদি আমরা তুলনা করি, দেখব যে গ্রুপ 1-এর মৌলসমূহের দ্বিতীয় আয়নীকরণ শক্তি গ্রুপ 2-এর মৌলসমূহের চেয়ে অনেক অনেক গুণ বেশি। এর মূল কারণ হইল ইলেকট্রন বিন্যাস, শক্তি স্তর। এখানে একটা ইলেকট্রন ত্যাগ করার পর পরবর্তী ইলেকট্রনটাও কিন্তু দ্বিতীয় শক্তি স্তর, একই শক্তি স্তরে আছে, সুতরাং সেই ইলেকট্রনটা সরাতে বেশি লাগবে শক্তি, কিন্তু অত বেশি লাগবে না। তবে তোমাদের মনে হতে পারে যে 3s থেকে একটা ইলেকট্রন অপসারণ করার পরে দ্বিতীয় ইলেকট্রনটা অপসারণ করতে শক্তি তো কম লাগার কথা, কারণ এখানে 3s একটা ইলেকট্রন চলে গেল, এরপরে ইলেকট্রনটা তো অতটা স্টেবল হলো না, ফলে ওই ইলেকট্রনটা সরানো সহজ হওয়ার কথা। কিন্তু এখানে যে ব্যাপারটা ঘটে, ম্যাগনেসিয়ামের প্রোটন 12টা, ইলেকট্রনও 12টা ছিল। যখন একটা ইলেকট্রন চলে গেল, ইলেকট্রন 11টা, প্রোটন 12টা। তো 12টা প্রোটন কিন্তু ইলেকট্রনকে আকর্ষণ করে, ইলেকট্রনও করে, কিন্তু ইলেকট্রন হালকা, প্রোটনকে টেনে যেতে পারে না। প্রোটন ইলেকট্রনকে টেনে আনে, কারণ সে ভারী। সে কারণে যেহেতু প্রোটনের সংখ্যা বেশি, সুতরাং ওই প্রোটন ইলেকট্রনের প্রতি আকর্ষণটা আরও তীব্র হবে। এই জন্য ওখান থেকে ইলেকট্রন অপসারণ করতে শক্তি বেশি লাগবে। এই কারণে আমরা বলতে পারি গ্রুপ 2-এর প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি, কিন্তু গ্রুপ 1-এর মতো অত বেশি নয়। আর একটা জিনিস হলো, দেখো এর প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি, তবুও তারা ম্যাগনেসিয়াম 1+ গঠন না করে ম্যাগনেসিয়াম 2+ গঠন করে। এর কারণ কি? কারণ অষ্টকত লাভ, অধিক স্থিতিশীলতা অর্জন করা। এই কারণে তারা একটা ইলেকট্রন ত্যাগ করে স্টেবল হয় না। তো এরকম ছোট ছোট অনেক কোশ্চেন এখান থেকে আসার সম্ভাবনা আছে। গ্রুপ 2-এর আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো যে এই গ্রুপের যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারা নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে বা বিক্রিয়া করে নাইট্রেট গঠন করে। এই নাইট্রেট যৌগটা একটা বিশেষ ধরনের যৌগ, যেখান থেকে আমরা অনেক ধরনের নতুন নতুন যৌগ তৈরি করতে পারি। যেমন ম্যাগনেসিয়াম এর সাথে নাইট্রোজেন যদি বিক্রিয়া করে, তখন তৈরি হবে ম্যাগনেসিয়াম নাইট্রাইট। ম্যাগনেসিয়াম নাইট্রাইট দেখো, এই যে বিক্রিয়াটা হলো, নাইট্রোজেন এটা কিন্তু অতটা সক্রিয় যৌগ মৌল না, কারণ নাইট্রোজেন এর মধ্যে ত্রিবন্ধন থাকে, ইলেকট্রন থেকে আমরা দেখতে পাবো সেটা। তো যখন ম্যাগনেসিয়ামের সাথে নাইট্রোজেন বিক্রিয়া করবে, তাকে প্রথমে এই ত্রিবন্ধন ভাঙতে হবে। ত্রিবন্ধন ভাঙার শক্তি অনেক, সেই শক্তিটা সহজে কোনো বিক্রিয়া পাওয়া যায় না। তবে এই বিক্রিয়ার ক্ষেত্রে ম্যাগনেসিয়াম যে নাইট্রোজেন যে যুক্ত হলো, এক্ষেত্রে প্রচুর শক্তি উৎপন্ন হয়, সেই শক্তি দিয়ে এটাকে ভাঙা যায়। এই জন্য এই বিক্রিয়াটা তারা করতে পারে। আর যে সমস্ত বিক্রিয়ায় এর ভাঙার শক্তিটা ওদের যুক্ত হওয়ার সময় বা ওই যে ল্যাটিস এনথালপি, সেখান থেকে এটা এই শক্তিটা এই নাইট্রোজেনের ত্রিবন্ধনকে ভাঙা যায় না, সেই ক্ষেত্রে ওরা আর বিক্রিয়া করতে পারে না। তো এই ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়ামের ক্ষেত্রে এই বিক্রিয়াটা এভাবে হয়, কারণ এখান থেকে প্রচুর শক্তি উৎপন্ন হয়। আর এই যেটা উৎপন্ন হলো ম্যাগনেসিয়াম নাইট্রাইট, এই ম্যাগনেসিয়াম নাইট্রাইট এর সাথে পানি বিক্রিয়া করে তৈরি করে একটা বিশেষ যৌগ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর হলো অ্যামোনিয়া।
এটা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। তো এই হলো গ্রুপ 2 এর মৌলসমূহ। এখান থেকে এটা মৃৎক্ষার ধাতু বলা হয় কেন? এর প্রথম আয়নীকরণ শক্তি দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি না কম? এর প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি হলেও এরা একক ধনাত্মক আয়নে পরিণত না হয়ে দ্বিধনাত্মক আয়নে পরিণত হয় কেন? এরকম অনেক ধরনের ছোটো ছোটো কোশ্চেন হতে পারে, এরকম বিক্রিয়াটাও দিতে পারে। এটা হলো গ্রুপ 2। গ্রুপ 3, গ্রুপ 13, গ্রুপ 2 তারপরে গ্রুপ 13। গ্রুপ 13-এ কিছু মৌল, যেমন তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম এদের কিছু বিশেষ যৌগ আছে, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এরা ডাইমার গঠন করে। ডাইমার তোমরা তো বুঝতে পারছো মনে হয়। পলিমার বলতে বোঝায় যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু মিলে একটা বৃহদাকার অণু তৈরি করছে। তো এটা হলো পলিমার। আর ডাইমার হলো যখন দুইটা অণু যুক্ত হয়ে একটা বৃহদাকার অণু গঠন করে। তো এই ডাইমার এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড গঠন করে, এটা ওদের বিশেষ বৈশিষ্ট্য, একটু ইম্পর্ট্যান্ট। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লধর্মী। এই ব্যাখ্যাটা তুমি বিভিন্নভাবে দিতে পারো। একদম সহজ ব্যাখ্যা হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা একটা লবণ। অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণটা এটা একটা দুর্বল ক্ষার, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আর হইল HCl একটা সবল অ্যাসিড। এর বিক্রিয়া উৎপন্ন হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর পানি। এটা একটা অসম শক্তি অ্যাসিড এবং ক্ষারের লবণ। সাধারণত যে লবণগুলো অসম শক্তির অ্যাসিড ক্ষারের বিক্রিয়া উৎপন্ন হয় সেগুলো আবার পানির সাথে যুক্ত হয়ে সেই পূর্বের অ্যাসিড এবং ক্ষারে পরিণত হয়, মানে ব্যাকওয়ার্ডে আসে। তো যদি তাই হয় তাহলে তারা কি তৈরি করলো? একটা দুর্বল ক্ষার আর একটা সবল অ্যাসিড। দুর্বল ক্ষার এটা দ্রবণে কম পরিমাণে বিয়োজিত হয়ে বা আংশিক বিয়োজিত হয়ে তুলনামূলকভাবে কম OH আয়ন দেয়। এখান থেকে তুলনামূলকভাবে কম OH আয়ন দিবে। আর এটা যেহেতু সবল অ্যাসিড, সে সম্পূর্ণ আয়নিত হয়ে অপেক্ষাকৃত বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন দিবে। দ্রবণে এর চেয়ে এ বেশি থাকে। ফলে এ যে কটা থাকে সে কটাকে এ প্রশমিত করার পরেও আরও কিছু হাইড্রোজেন আয়ন থেকে যায়। এই যে হাইড্রোজেন আয়ন থাকলো, দ্রবণে যখন হাইড্রোজেনের অতিরিক্ত থাকে সেই দ্রবণটা কি হবে? অম্লীয় নিশ্চয়ই। সেই জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লধর্মী। এই হলো একটা ব্যাখ্যা। আর একটু জটিল রূপে আছে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন গঠন করে, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাই অ্যালুমিনিয়াম এর হইল 13। যদি এটা 3+ হয় তাহলে হবে 1s2 2s2 2p6। আর এর খালি যে অরবিটালগুলো 3s 3px 3py 3pz, এই আর এর সাথে আছে আরো 3d 3dxy 3dyz 3dzx, এরকম আরো আছে। এগুলো কিন্তু খালি। এই অবস্থায় পানির আছে মুক্ত জোড় ইলেকট্রন, শেষে এই যে খালি অরবিটালগুলো এর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন করে। দেখো 1 2 3 4 5 6, এই 6টার সাথে সে সন্নিবেশ সমযোজী বন্ধন করে। বন্ধন করে যখন সন্নিবেশ সমযোজী বন্ধন করে, ধরো এই অ্যালুমিনিয়াম মুছে ফেলি, এখানে লিখি, এই অ্যালুমিনিয়াম এখানে পানির অণু, এই পানির অণু এর মুক্ত জোড় ইলেকট্রন এই এর যে খালি অরবিটাল একে সে দেয়, এইভাবে দিয়ে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন করে। যখন ইলেকট্রনগুলো এদিকে চলে আসে তখন এই বন্ধন ইলেকট্রনগুলো এর ঘাটতি পূরণ করার জন্য এদিকে চলে আসে। ফলে হাইড্রোজেন কি করে, এখান থেকে সে এখানে যে ক্লোরাইড থাকে, এই ইলেকট্রন এখানে চলে গেলে এই ইলেকট্রনগুলো এই ইলেকট্রনকে বিকর্ষণ করে, ফলে এই ইলেকট্রন নিয়ে চলে যায় মাইনাস আকারে, আর এ যায় প্লাস আকারে। এই দুটো যুক্ত হয়ে HCl আকারে এখানে মুক্ত হয়।
ফলে দ্রবণে আমরা কী পাবো? HCl পাবো। এই জন্য দ্রবণটা অম্লধর্মী হয়। এভাবে ব্যাখ্যা দিতে পারবো, এভাবে দিতে পারবো। এটা একটু সহজ। এভাবে আমরা আরও অন্য যৌগেরও ব্যাখ্যা দেওয়া যাবে। যেমন সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারধর্মী কেন, অ্যালুমিনিয়াম সালফেটের জলীয় দ্রবণ অম্লধর্মী কেন, তারপরে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লধর্মী কেন, এরকম আরও অনেক উদাহরণ আছে। তো এখানে যদি থাকে এরকম কোশ্চেনের মধ্যে একটা ইঙ্গিত থাকে, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লধর্মী কেন, এই ইঙ্গিতটা তোমাকে মানে একটা সাপোর্ট দিচ্ছে যে এটা অম্লধর্মী, মানে এর অ্যাসিডটা হলো সবল আর ক্ষারটা হলো দুর্বল। সোডিয়াম কার্বনের জলীয় দ্রবণ ক্ষারধর্মী, এর মানে হইল সোডিয়াম কার্বনের যে ক্ষার দিয়ে তৈরি সেটা হলো শক্তিশালী আর অ্যাসিডটা হলো দুর্বল। তো আমি এই ইঙ্গিত পাওয়ার পরে ব্যাখ্যা করতে পারবো। তো এটা হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লধর্মী কেন। এখানে অ্যালুমিনিয়াম, এটা গেল গ্রুপ 13। গ্রুপ 14-এর কয়েকটা বিশেষ কোশ্চেন আছে, যেমন সিলিকন টেট্রাক্লোরাইড। গ্রুপ 14-এ সিলিকন একটা গুরুত্বপূর্ণ মৌল। তো এখানে কার্বন একটা গুরুত্বপূর্ণ মৌল। তো কার্বন টেট্রাক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইড এর কোনটি আর্দ্র বিশ্লেষিত হয়? তোমার এখানে একটা জিনিস একটু যদি জানো বা মনে রাখার চেষ্টা করো, তাহলে আর্দ্র বিশ্লেষণগুলো সহজে ব্যাখ্যা করতে পারবে। আর্দ্র বিশ্লেষণ বলতে বোঝায় পানির সাথে বিক্রিয়া। তো পানির সাথে বিক্রিয়ার ক্ষেত্রে যে জিনিসটা দরকার সেটা হলো, যেমন কার্বন টেট্রাক্লোরাইড। তুমি খেয়াল করো, কার্বন টেট্রাক্লোরাইড, ধরো কার্বন, এই যে ক্লোরিনগুলো দিকে, এটা হলো চতুস্তলকীয় গঠন। তো আমি এখানে আঁকলাম এভাবে। দেখো, একটা চতুস্তলকীয় কাঠামোর চারদিকেই ক্লোরিন আছে। তো এখানে কার্বনের যে ইলেকট্রন বিন্যাস সেটা যদি আমরা লক্ষ্য করি, 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1, এই যে কার্বনের বহিঃস্তরে 4টা ইলেকট্রন, এদের মধ্যে সংকরণ হয়, একটা S 3টা P, সেজন্য সংকরণের নাম sp3 সংকরণ। ফলে এই সংকরণের ফলে নতুন 4টা একই ধরনের, একই শক্তির, একই আকৃতির অরবিটাল উৎপন্ন করে, এবং সেই 4টা অরবিটাল 4টা ক্লোরিনের সাথে এভাবে শেয়ার করলো বা অধিক্রমণ করলো, উৎপন্ন হলো কার্বন টেট্রাক্লোরাইড। এক্ষেত্রে দেখলাম যে কার্বনের বহিঃস্থ স্তরে যে ইলেকট্রন অরবিটালগুলো ছিল, যে অরবিটালগুলো সবাই কিন্তু বন্ধনে অংশগ্রহণ করছে, এখানে কোনো খালি অরবিটাল নাই। আর খালি অরবিটাল না থাকার কারণে পানির মুক্তজল ইলেকট্রন, এই যে পানি, এই যে মুক্তজল ইলেকট্রন, তারা এখানে কোনো খালি অরবিটাল পাচ্ছে না। এই জন্য এরা এসে এর সাথে কোনো সন্নিবেশ সমযোজী বন্ধন করতেও পারছে না, আর্দ্র বিশ্লেষিত হচ্ছে না। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এরকম খালি অরবিটাল না থাকলেও আর্দ্র বিশ্লেষণ হয়। সেক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে যেমন ধরো বোরন ট্রাইক্লোরাইডে আমরা মানে যে ক্ষেত্রে একদিকে ঋণাত্মক আয়ন, মানে ঋণাত্মক মৌলগুলো যারা ইলেকট্রনটা বেশি টানে তারা একদিকে আর অন্যদিকে একটু কম টানতেছে, সেখানে একটা আংশিক ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়। হয়তো এরকম ইলেকট্রন তাদের খালি অরবিটাল নাই, পানি এসে সন্নিবেশ সমযোজী বন্ধন করতে পারছে না, কিন্তু এমন যদি হয় যে ওদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে একদিকে একটু ইলেকট্রন বেশি চলে গেল আর একদিকে কম, তখন একটা পোলার বৈশিষ্ট্য তৈরি হয়। তো এই যে একটা মেরু তৈরি হলো, এর ফলে যেদিকে ধনাত্মক সেদিক দিয়ে ও এই ইলেকট্রনগুলো নিয়ে এসে বন্ধন করতে পারে। এর মাধ্যমে আর্দ্র বিশ্লেষিত হয় অনেক ক্ষেত্রে। আর এক্ষেত্রে সেই যেহেতু চারদিকেই সমানভাবে ইলেকট্রন টানছে, কোনো একটা দিকে ইলেকট্রন বেশি ঘনত্ব বাড়ছে না, সে কারণে এটা আর আর্দ্র বিশ্লেষিত হচ্ছে না। তো CCl4 আর্দ্র বিশ্লেষণ হচ্ছে না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড হচ্ছে। সিলিকন মানে কি? সিলিকন হলো 14, আমরা দেখতে পাচ্ছি 1s2, 2s2, 2p6, 3s2, 3p, আমরা x1,
3py1 3pz1। দেখো এখানে এটা হলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও sp3 সংকরণ হয়, sp3। তো কার্বনেরও sp3 সংকরণ হইলো, এরও sp3 সংকরণ হইলো। এটা আদ্র বিশ্লেষণ হলো না, খালি অরবিটাল নাই। এটা হলো কেন? কারণ এই যে 3pz এরপরে কিন্তু 3d আছে খালি অরবিটাল। এই খালি অরবিটালের সাথে পানির এই মুক্তজ ইলেকট্রন এসে সন্নিবেশ সমযোজী বন্ধন করতে পারে, ফলে আদ্র বিশ্লেষিত হয়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষার সময় আসে। এটা শুধু যে এটাই মানে CCl4 বা সিলিকন টেট্রাক্লোরাইড আসবে এমন কথা নয়, অন্য কিছু আসতে পারে। তো তোমরা এটা একটু গুরুত্ব সহকারে পড়বে এবং এই ধারণাটা যাতে অন্য জায়গায় অন্য কোনো প্রশ্নের ক্ষেত্রে প্রয়োগ করতে পারো সেদিকে লক্ষ্য রাখবে। এরপর হলো আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কার্বন ডাই অক্সাইড এবং সিলিকন ডাই অক্সাইড। দেখো কার্বন ডাই অক্সাইড আর হলো সিলিকন ডাই অক্সাইড। সিলিকন ডাই অক্সাইড এটা গ্যাসীয় সাধারণ তাপমাত্রায়, এটা হলো কঠিন। এর কারণটা কি? এই গ্যাসীয় মানে কারা? যারা একক অণু হিসেবে থাকে। তো এই একক অণু হিসেবে থাকতেছে, আর এটা কঠিন মানে একক অণু হিসেবে নাই। এদের মধ্যে আন্তঃআণবিক শক্তি বেশি, অসংখ্য অণু পরস্পর যুক্ত হয়ে গুচ্ছ তৈরি করছে। কিন্তু কেন করছে? এটা হলো আমাদের প্রশ্ন। এটা কেন করতে পারছে না? এখানে কার্বন ডাই অক্সাইডে আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড। এখানে কার্বন এবং অক্সিজেন তোমরা যদি দেখে থাকো, কার্বন ইলেকট্রন বিন্যাসটা কেমন একটু আমি লিখেছি, আবারও লিখছি আমি 1s2 2s1 2px1 2py1 2pz1। অক্সিজেন 8 1s2 2s2 2px2 2py1 2pz1। আচ্ছা, এলো অক্সিজেন, এলো কার্বন। সাধারণত পরমাণুর বহিঃস্থ স্তরের বিজোড় ইলেকট্রন সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে। এখানে বিজোড় আছে 4টা, এখানে বিজোড় আছে 2টা। তাহলে একটা কার্বনের সাথে এখানে এই একটা অক্সিজেন এই দুইটা এসে এখানে শেয়ার করতে পারে, আরও একটা অক্সিজেন এই দুইটার সাথে শেয়ার করতে পারে, মানে একটা কার্বনের সাথে 2টা অক্সিজেন আসতে পারে। আমরা তাই দেখলাম। তো বন্ধনটা হলো মজবুত একটা বন্ধন, কার্বন ডাই অক্সাইড থাকে এভাবে। সিলিকন ডাই অক্সাইডের সমস্যা কি? দেখো সিলিকন ডাই অক্সাইড, অক্সিজেন এখানে আছে, সিলিকন হলো 14, এখানে 1s2 2s2 2p6 3s2 3px2 3py1 3pz1। আমরা এখানে দেখলাম যে এই যে অক্সিজেন এর 2টা ইলেকট্রন, সিলিকন সিলিকন সরি এখানে এটা একটা একটা সিলিকন হলো একটা একটা, এখানে এর 2টার সাথে একটা অক্সিজেন, এই 2টার সাথে আরেকটা অক্সিজেন, সাধারণ অর্থে আর কি। এখানে সিলিকনের একটা সিলিকনের সাথে 2টা অক্সিজেন আসতে পারে, সিলিকন ডাই অক্সাইড গঠন করতে পারে। সমস্যা হলো এই অক্সিজেন হলো, এটা হলো দ্বিতীয় শক্তি স্তর, আর এটা হলো তৃতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরের সাথে তৃতীয় শক্তি স্তর, তুমি চিন্তা করো, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর। এর সাথে এই অরবিটালের সাথে এই অরবিটালের যে ওভারল্যাপিংটা, এটা একটা পার্থক্য তৈরি হবে। ওভারল্যাপিংটা খুব দুর্বল হবে, ওভারল্যাপিংটা খুব কম হবে, সেই জন্য বন্ধনটা মজবুত হয় না, সহজে ভেঙে যায়। সিলিকন সিলিকন এখানে চিন্তা করো অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে 2টা বন্ধন ছিল, কিন্তু এর যেটা সিগমা বন্ধন মাথায় মাথায় যুক্ত হয় সেটা খুব মজবুত হলো, কিন্তু পাই বন্ধন যেটা দূরত্বের কারণে এদের মধ্যে পাই বন্ধনটা একটু দুর্বল হবে, ওভারল্যাপিংটা খুবই কম হবে, সহজে ভেঙে যাবে। সহজে যদি এটা ভেঙে যায়, এই বন্ধনটা যদি মাঝখান দিয়ে ভেঙে যায়, তাহলে 2টা অংশ মুক্ত হবে। আমি যদি এখান দিয়ে ভেঙে ফেলি, এখান দিয়ে ভেঙে ফেলি, তাই
একটা অংশ এর সাথে, একটা অংশ এর সাথে। তা আমরা সেটাকে এভাবে লিখতে পারি, এই যে অংশটা, এই অংশ ধরো এদিকে গেল, এই অংশটা, আর এই অংশটা এখানে আসলো বা এখানে আসলো, এর যে অংশটা ভেঙে যাওয়ার পর এর যে অংশটা এখানে আসলো, এই অংশটা এখানে গেল। এখন তুমি চিন্তা করো, এটা কিন্তু বন্ধনটা দুর্বল হওয়ার কারণে এটা ভেঙে গেল। এই যে দুইটা অংশ মুক্ত হলো, এটা তো এইভাবে থাকবে না, সে কারণে যুক্ত হবে। কার সাথে যুক্ত হবে? এই যে অক্সিজেন, এরকম এখানে আরও সিলিকন থাকতে পারে, সিলিকন একটা সিলিকন ডাইঅক্সাইড, এখানে আর একটা সিলিকন ডাইঅক্সাইড এরকম আছে, অক্সিজেন এরকম, এরও তো একই অবস্থা হলো। এই বন্ধনের সাথে এই বন্ধন যুক্ত হয়ে গেল, আবার এও এদিকে যুক্ত হতে পারে, এখানে এই সিলিকন, এরও একই অবস্থা, এভাবে যুক্ত হয়ে যায়। এখানে এই সিলিকন এভাবে যুক্ত হয়ে যায়। এভাবে অসংখ্য সিলিকন ডাইঅক্সাইড অণু পরস্পরের মধ্যে যুক্ত হতে পারে। এই যুক্ত হওয়ার মাধ্যমে একটা বৃহদাকার গুচ্ছ তৈরি করে। এই গুচ্ছ তৈরি করার জন্য সিলিকন ডাইঅক্সাইডটা কঠিন অবস্থায় থাকতে পারে। মানে এর মূল কারণ কিন্তু বন্ধন, শক্তির পার্থক্য। এটা স্থায়ী হচ্ছে, এটা স্থায়ী হচ্ছে না, সেই জন্য এই ঘটনা ঘটলো। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে অনেক সময়, গ্রুপ 14। এখান থেকে আর একটা বিষয় আমরা যদি লক্ষ্য করি, দেখব গ্রুপ 14-এ আমরা কার্বন, সিলিকন আস্তে আস্তে নিচে দিকে নামলাম। তো এখানে কার্বন, দেখো কার্বনের ইলেকট্রন বিন্যাস আমরা দেখলাম 1s2, 2s2, 2px1, 2py1, 2pz1। আর এরকম যে এইগুলো আছে, আমি ধরি লেড হলো একটি 2, এখানে যদি আমি যাই, এটা হলো একইভাবে 6s2, 6px1, 6py1, 6pz0, 6pz1, এখানে এটা 2, 1s2, 2, সরি এখানে 2 থাকলো, এখানে 0 হবে, এখানে 6s2, 6px1, 6p1, এটা 0 হবে। এই গেল। তো এটা কার্বন, এই গ্রুপের একটা মৌল লেড। এখানে দেখতে পাচ্ছি এটা 2টা শক্তির স্তর, এখানে আছে 6টা শক্তির স্তর। তো কার্বনের ক্ষেত্রে 2টা অক্সাইড গঠন করে, কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। এখানে জারণ সংখ্যার দিক দিয়ে বিচার করলে এটা হলো কার্বনের 4+, এটা হলো 2+। লেডেরও এরকম হয়, PbO2, এটা 2+, এটা হলো 4+। প্রশ্ন হলো, কার্বন এবং লেড উভয় একই গ্রুপের মৌল হলেও এর কার্বন মনোক্সাইডের যে কার্বন ডাইঅক্সাইড অধিক স্থিতিশীল, আর লেডের ক্ষেত্রে এই যে প্লাম্বিক অক্সাইডের চেয়ে প্লাম্বাস অক্সাইড অধিক স্থিতিশীল কেন? এটা হলো আমাদের প্রশ্ন। এর মূল কারণ হলো, তোমরা দেখো যে কার্বনের যে ইলেকট্রন বিন্যাস, এই যে 2s2 আর এখানে আছে 6s2, এটা হলো নিষ্ক্রিয় জোড় ইলেকট্রন, নিষ্ক্রিয় জোড়। এটার আকার ছোট, দ্বিতীয় শক্তি স্তর আকার ছোট, এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি। ইলেকট্রন ঘনত্ব বেশি হলে রিপালশন বেশি হবে, আর রিপালশন বেশি হলে এই ইলেকট্রনটা সহজেই এখান থেকে এখানে ট্রান্সফার হতে পারবে। রিপালশনের কারণে নিষ্ক্রিয় জোড় ইলেকট্রনের বৈশিষ্ট্যটা। আর এখানে যেহেতু ষষ্ঠ শক্তির স্তর, এখানে ঘনত্ব কম, এই জন্য এর মধ্যে রিপালশন কম, এটা এভাবে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, এটা বেশি স্টাবেল, ফলে এখান থেকে ইলেকট্রন যাচ্ছে না। যদি ইলেকট্রন না যায় 6s2 আর এখানে 2টা বিজোড় ইলেকট্রন, সেই জন্য তার জারণ সংখ্যা 2+ হওয়ার সম্ভাবনা বেশি, এখানে এটা অধিক স্থিতিশীল। আর এখান থেকে ঘনত্ব বেশি, বিকর্ষণ বেশি, সেই জন্য
এর 4 2s1 2px1 2py1 2pz1 হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য কার্বন ডাই অক্সাইড অধিক স্থিতিশীল, আর এখানে PbO অধিক স্থিতিশীল। এইরকম অনেক ছোট ছোট কোশ্চেন আছে গ্রুপ 14-এ। গ্রুপ 15 এখানে নাইট্রোজেন আছে, ফসফরাস আছে। নাইট্রোজেনের নিষ্ক্রিয়তার কারণ কি? ত্রিবন্ধন। ফসফরাস এর দুইটা রূপভেদ আছে, একটা হলো শ্বেত ফসফরাস, এটা লোহিত ফসফরাস। তো শ্বেত ফসফরাস এটা খুব সক্রিয়, এটা থাকে 4টা ফসফরাসের পরমাণু মিলে একসাথে, এর বন্ধনের কারণে সহজে বন্ধনটা ভেঙে যায়, কিন্তু নাইট্রোজেনের ত্রিবন্ধনের কারণে বন্ধনটা শক্তিশালী, সহজে ভাঙে না, এই জন্য সে নিষ্ক্রিয়। সরি, নাইট্রোজেনের এর কিছু গুরুত্বপূর্ণ যৌগ যেমন অ্যামোনিয়া, এটা তো 9 হয়তো শিখে থাকতে পারো যে অ্যামোনিয়া ফসফেটের চেয়ে অধিক ক্ষারধর্মী। এর মূল কারণ হইল নাইট্রোজেনের একটা হাইড্রাইড অ্যামোনিয়া, আর ফসফরাসের হাইড্রাইড ফসফিন। নাইট্রোজেনের হাইড্রাইড আর ফসফরাসের হাইড্রাইড, দেখো নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.0, হাইড্রোজেন 2.1, ফসফরাস 2.2, হাইড্রোজেন 2.1। এখানে পার্থক্যটা বেশি, 2.1 3.0 প্রায় 0.9 পার্থক্য। এখানে পার্থক্যটা কম। এই পার্থক্য বেশি মানে কি? এর চেয়ে এর ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা বেশি, টানার ক্যাপাসিটি বেশি। যদি বেশি হয় এই ইলেকট্রনগুলো এদিকে ঝুঁকবে, এদিকে যাবে, ফলে এখানে ইলেকট্রন ঘনত্ব একটু বেড়ে যাবে। এখানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেল। যদি এখানে বেড়ে যায় তাহলে এই ইলেকট্রন, এই নাইট্রোজেন আকারে ছোট, ইলেকট্রন ঘনত্ব বাড়লো, এখানে মুক্ত জোড় ইলেকট্রন আছে, এখানেও আছে। যদি এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়ে তো সেই ইলেকট্রন এই ইলেকট্রনকে বিকর্ষণ করবে, ফলে এই ইলেকট্রনগুলো সহজেই ত্যাগ করতে পারবে। তা আমরা তো জানি লুইসের একটা মতবাদ আছে যে যাদের মুক্ত জোড় ইলেকট্রন আছে এবং অন্যকে দিতে পারে তারা হলো ক্ষারধর্মী। সেই জন্য এটাও ক্ষারধর্মী, এও দিতে পারে। কিন্তু এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়ার জন্য এর দেওয়ার টেন্ডেন্সিটা এর চেয়ে অনেক বেশি, সেই জন্য এটার চেয়ে অধিক ক্ষারধর্মী। দেখো এখানে এর ঘনত্ব বেশি, ছোট, আবার ইলেকট্রন টানতেছে, এটা আকারে বড় আবার টানতেছে কম, সেজন্য এর ঘনত্বটা কম। এটা একটা ভালো প্রশ্ন। আরেকটা এখান থেকে কোশ্চেন আসে অনেক সময়। দেখো এটার এবং এটার দুইটারই কিন্তু sp3 সংকরণ, তোমরা হয়তো জানো এটা, কিন্তু এই বন্ধন কোনটা দুইটার সমান না। এটা 107 ডিগ্রি, 107, আর এটা হলো 93.5 এরকম আর কি। তো দেখো এই পার্থক্যের কারণটা কি? পার্থক্যের কারণ হইল এই যে এর চেয়ে ইলেকট্রন বেশি টানতেছে, ঘনত্ব বাড়ছে, ফলে এদের মধ্যে বিকর্ষণ বেশি হয়, আর বিকর্ষণ যখন বেশি হবে তখন এরা দূরে চলে যাবে, সেই জন্য এর কোনটা এটা। আর এক্ষেত্রে যেহেতু কম টানতেছে, বিকর্ষণ কম, এদের মধ্যে বিকর্ষণ কম, সেই জন্য কোনটা এখানে ছোট। যত আমরা নিচের দিকে যাব তত এই কোণের মান আরও ছোট হবে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো এখান থেকে নাইট্রোজেনের হ্যালাইড। নাইট্রোজেনের হ্যালাইড NCl3 আর ফসফরাসের হ্যালাইড PCl3। এই দুটোর মধ্যে কোনটা দ্রুত আর্দ্র বিশ্লেষিত হয়? আমি একটু সংক্ষেপে বলছি। নাইট্রোজেন তুমি একটু চিন্তা করলে বুঝবা, এই ধরো নাইট্রোজেন আর এর সাথে Cl2 আছে, এটা হলো Cl2 আর এখানে হলো ক্লোরিন। এর তড়িৎ ঋণাত্মকতা হলো 3.0, এটা 2.8। ফসফরাস হলো 2.2, এটা হলো 2.8। দুইটাই সমযোজী বন্ধন, এদের মধ্যে পার্থক্য খুবই কম। এই দুইটার পার্থক্য কত? 0.2, আর এই দুইটার পার্থক্য হলো
0.6। যেহেতু এর পার্থক্যটা কম, সেজন্য এই ইলেকট্রনগুলো দুইটা এই ক্লোরিন এবং নাইট্রোজেন নিউক্লিয়াসের মধ্যবর্তী অঞ্চলে থাকবে। মধ্যবর্তী অঞ্চলে থাকলে কি হবে, এখানে এই ইলেকট্রনের যে ঘনত্বটা, ঘনত্বর মাঝামাঝি থাকা মানে বন্ধনটা মজবুত হওয়া। আর এটা এই ইলেকট্রনগুলো এদিকে একটু বেশি ঝুঁকে আসবে, মানে আংশিকভাবে এদিকে চলে আসবে। তো এদিকে যখন একটু বেশি ঝুঁকে আসলো, তখন এই বন্ধনটা দুর্বল হয়ে গেল। সেজন্য এই বন্ধনটা সহজে ভাঙা যাবে, আর এটা সহজে ভাঙা যাবে না। এই কারণেই NCl3-র চেয়ে PCl3 সহজে আদ্র বিশ্লেষিত হয়। এটাও একটা কোশ্চেন, মোটামুটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এটা হলো গ্রুপ 15। গ্রুপ 16 আছে সালফার। সালফারে কিছু বিশেষ যৌগ আছে, যেমন তার মধ্যে সালফ্রিক অ্যাসিড। সালফ্রিক অ্যাসিডের অম্লধর্ম আছে, জারণ ধর্ম আছে। জারণ ধর্ম আবার গাঢ় সালফ্রিক অ্যাসিড আছে, কিন্তু লঘু নেই। তারপরে হলো সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড। এর হলো জারণ ধর্ম, বিজারণ ধর্ম, এগুলো আছে, সেগুলো একটু দেখতে হবে, একটু দেখে নেবে। এই গ্রুপ 16-17 আছে হ্যালোজেন। হ্যালোজেন কাকে বলে, কেন এদেরকে হ্যালোজেন বলা হয়? হ্যালোজেনের মধ্যে আবার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এর মধ্যে ফ্লোরিনের জারণ সংখ্যা 1 হলো, জারণ সংখ্যা স্থির হলেও অন্য হ্যালোজেনের পরিবর্তনশীল কেন? মূল কারণটা কি এখানে? এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্লোরিন 9, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2px2 2py2 2pz1। ক্লোরিন 17, 1s2 2s2 2p6 3s2 3px2 3py2 3pz1। এখানে লক্ষ্য করে থাকবে ফ্লোরিন ক্লোরিনের বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা একই রকম, কিন্তু এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরে দুইটা উপশক্তি স্তর S এবং P, তৃতীয় শক্তি স্তরে S, P এবং D, অর্থাৎ খালি ডি অরবিটাল আছে। 5টা ডি অরবিটাল এখানে আছে, এখানে কিন্তু খালি নেই। ফলে কোনো কারণে যে ফ্লোরিন বেশি শক্তি গ্রহণও করে, এর ইলেকট্রনগুলো কোনো খালি অরবিটালকে ট্রান্সফার করার সুযোগ নেই, ফলে এর বিজোড় ইলেকট্রন সংখ্যা বর্ধিত করতে পারবে না। কিন্তু ক্লোরিন খালি ডি অরবিটাল থাকার কারণে এর এই যে এই 3s 3px 3py এই ইলেকট্রনগুলো খালি ডি অরবিটালে একটা একটা করে ট্রান্সফার করে বিজোড় ইলেকট্রন সংখ্যা বর্ধিত করতে পারবে এবং এদের জারণ সংখ্যারও পরিবর্তন করা সম্ভব। তাই এরা ভিন্ন ভিন্ন জারণ সংশ্লিষ্ট যৌগ গঠন করতে পারে। যেমন ধরো ফ্লোরিন, সে শুধু তৈরি করলো সোডিয়াম ফ্লোরাইড বা HF, আর এরা দেখো এরা HCl তৈরি করতে পারে, HOCl তৈরি করতে পারে, HClO2 তৈরি করতে পারে, HClO3 তৈরি করতে পারে, HClO4 তৈরি করতে পারে। এর প্রত্যেকটা জারণ সংখ্যা, এটা যেমন 1-, এটা 1+, এটা হলো 3+, 5+, 7+, এরকম ভিন্ন ভিন্ন। এর মূল কারণ কিন্তু ডি। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে অনেক সময়। হ্যালোজেনের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তিটা হলো যে কোনো মৌলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণুর বহিস্থ শক্তি স্তরে অসীম দূরত্ব হতে একটি করে 1 মোল ইলেকট্রন সংযোগ করলে যে পরিমাণ শক্তি মুক্ত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। এটা আয়নীকরণ শক্তির ঠিক বিপরীত একটা ঘটনা। এখানে ফ্লোরিন যে কোনো গ্রুপেরই উপর থেকে নিচে যখন আমরা যাব, ইলেকট্রন আসক্তির মান আস্তে আস্তে হ্রাস পাওয়ার কথা, কিন্তু এখানে ভিন্ন রকম। এর চেয়ে এটা কম হওয়ার কথা, কিন্তু উল্টো হচ্ছে, এর চেয়ে বেশি হচ্ছে। এর মূল কারণ হলো ফ্লোরিন এটা আকারে ছোট, কিন্তু ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি। দ্বিতীয় শক্তি স্তর এবং সেটা সম্পূর্ণ ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, এখানে কিন্তু কোনো খালি উপশক্তি স্তর নেই। আর ক্লোরিনের ক্ষেত্রে বা ব্রোমিন বা আয়োডিন সব ক্ষেত্রে একই রকম। আমরা দেখতে পাচ্ছি যে এর বহিঃস্থ 7টা ইলেকট্রন আছে ঠিকই, কিন্তু এখানে খালি ডি
উপশক্তি স্তর আছে ডি। এই ডি এর আবার অনেকগুলো অরবিটাল, 5টা অরবিটাল, মানে অনেক জায়গা এখানে খালি, ফলে এর ইলেকট্রন ঘনত্ব একটু কম। তো যখন আমরা অসীম দূরত্ব থেকে ইলেকট্রন আনবো, যেহেতু এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি, সুতরাং এই ইলেকট্রন ওই যে ইলেকট্রন আসতেছে তাকে বিকর্ষণ করবে, আর বিকর্ষণ করলে থেকে যে পরিমাণ শক্তি মুক্ত হওয়ার কথা সেটা হবে না। সেই কারণে এর চেয়ে এর ইলেকট্রন শক্তির মানটা বেড়ে যায়। তারপরেগুলো আবার একই নিয়মে চলে, কমতে থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যালোজেনের ব্যবহার, সেটা একটু দেখতে পারো। তারপর আসে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কয়টা? আগে 6টা ছিল, এখন একটা বাড়লো। তো এই নিষ্ক্রিয় গ্যাস, এটা কেন নিষ্ক্রিয়? ইলেকট্রন বিন্যাস, অষ্টকত লাভ, অন্য কারোর সাথে যুক্ত হয় না। এরা এক পরমাণু, যেহেতু অন্যের সাথে যুক্ত হয় না, একক হিসেবে থাকে। আর নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার, এই হলো মোটামুটি গ্রুপ কেমিস্ট্রি। এরপরে আসি আমরা হলো এই আমি এ যাবৎকাল যা বললাম, এটা হলো মূলত ভাগ। প্রথম দিকে মৌলসমূহকে তাদের ইলেকট্রন বিন্যাস অনুসারে যে কয়েকটা ভাগে ভাগ করছে, তার মধ্যে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। এস ব্লক হলো গ্রুপ 1 এবং 2। পি ব্লক হলো আমি যে কটা বললাম 13 থেকে 18 পর্যন্ত, এটা পি ব্লক মৌল। এরপর হলো ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল এটা কাদেরকে বলবো আমরা? যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি ডি উপস্তরে প্রবেশ করে তাদেরকে আমরা ডি ব্লক মৌল বলি। এই ডি ব্লক মৌলের একটা অংশ আছে অবস্থান্তর মৌল। যে সমস্ত ডি ব্লক মৌলের কমপক্ষে একটি স্থিতিশীল আয়নে ডি উপস্তর আংশিক পূর্ণ থাকে, তাদেরকে আংশিক পূর্ণ বলতে কি বুঝি? ডিতে ইলেকট্রন থাকতে পারে 10টা, সেখানে একটা থাকে, সেটাও আংশিক পূর্ণ। 9 থাকলে সেটাও আংশিক পূর্ণ, মানে D1 থেকে D9 থাকে, তাদেরকে আমরা বলবো অবস্থান্তর মৌল। মনে রাখতে হবে এটা কিন্তু স্থিতিশীল আয়নে। তো এখান থেকে ডি ব্লক মৌল কি, অবস্থান্তর মৌল কি, এদের মধ্যে পার্থক্য কি, কেন সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, এরকম কিছু ভিন্ন ভিন্ন কোশ্চেন এখান থেকে তোমরা দেখবে অবশ্যই এবং বোঝার চেষ্টা করবে। ডি ব্লক মৌলের বা অবস্থান্তর মৌলের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন রঙিন যৌগ গঠন করে, তারপরে তারা পরিবর্তনশীল জারণ সংখ্যা প্রদর্শন করে, তারপরে তারা জটিল যৌগ গঠন করে। তো এগুলো তোমাদের দেখতে হবে। ডি ব্লক মৌল। এরপরে আসে পর্যাবৃত্ত ধর্মের কিছু পর্যাবৃত্তিক ধর্ম আছে, যেমন ধরো আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ, যোজনী, এগুলোও তোমাদের একটু বুঝতে হবে। তার মধ্যে কয়েকটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা একটা হলো আয়নীকরণ শক্তি, আরেকটা হলো ইলেকট্রন আসক্তি। আয়নীকরণ শক্তি দিয়ে কোশ্চেন, মানে যদি তুমি বুঝতে পারো আয়নীকরণ শক্তিটা কি, যে কোনো কোশ্চেন আসলে তুমি উত্তর দিতে পারবা। আয়নীকরণ শক্তি মূলত এক কথায় যদি বলি, সহজভাবে বললে ধনাত্মক আয়ন তৈরি করার শক্তি। একটা পরমাণু, এর মধ্যে ইলেকট্রন প্রোটন সমান থাকে, এদের মধ্যে আকর্ষণ থাকে। তুমি যদি ওখান থেকে ইলেকট্রনটা সরিয়ে নিতে চাও, তোমাকে একটা শক্তি প্রয়োগ করতে হবে, কারণ ওখানে একটা আকর্ষণ ছিল, সেই আকর্ষণের বিরুদ্ধে শক্তি দিতে হবে। এই শক্তিটাই মূলত আয়নীকরণ শক্তি। আমরা সংজ্ঞায় বলি, কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তি স্তর হতে একটি করে এক মোল ইলেকট্রন অসীম দূরত্বে অপসারণ করে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন তাকে আয়নীকরণ শক্তি বলা হয়। মূলত এটা হলো প্রথম আয়নীকরণ শক্তি। আমরা প্রথম ইলেকট্রন সরালাম, এরপর যে আরও একটা ইলেকট্রন সরাই, সেটা হবে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এরকম পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম হতেই পারে। তো এটা একটু ভালো করে দেখতে হবে যে এটা হয়তোবা পর্যায় ভিত্তিক, পর্যায় অনুসারে কীভাবে পরিবর্তন হয়, গ্রুপ অনুসারে কীভাবে পরিবর্তন হয়, বা প্রথম থেকে দ্বিতীয় থেকে কী পরিবর্তন হবে, বা ভিন্ন ভিন্ন মৌল আছে। তবে তার মধ্যে যেগুলো একটু ব্যতিক্রমধর্মী সেগুলোই পরীক্ষায় বেশি আসে। যেমন তার মধ্যে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, বেরিলিয়াম আছে, বোরন আছে, ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, সেগুলো একটু দেখে রাখবে তোমরা। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আর শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এটা গুরুত্ব সহকারে পড়তে হবে তোমাদের। তারপরে আসে অধিক্রমণ, অরবিটালের সাথে অরবিটালে অধিক্রমণ। এর মধ্যে অধিক্রমণ শুধু সমজী বন্ধনের ক্ষেত্রে প্রযোজ্য। সমজী বন্ধন তোমরা জানো, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন হয়। ইলেকট্রন শেয়ার বলতে সে বোঝায় ইলেকট্রন থাকে যে অঞ্চলটা, তাকে বলে অরবিটাল। তো একটা অরবিটালের সাথে আরেকটা অরবিটালের যে ওভারল্যাপিং হয় বা অধিক্রমণ হয়, সেটাকে আমরা মূলত সমজী বন্ধন বলি।
তো এই অধিক্রমণটা ভিন্ন ভিন্নভাবে হতে পারে দুটো অরবিটাল সামনাসামনি, হতে পারে দুটো অরবিটাল পাশাপাশি। তো এই যে অধিক্রমণ, এটা যদি সামনাসামনি হয় তখন অধিক্রমণটা বেশি হয়, ফলে বন্ধনটা একটু মজবুত হয়। আর যদি পাশাপাশি হয় তখন গায়ে গায়ে হালকা লাগানো থাকে, ফলে এই অধিক্রমণটা একটু দুর্বল। তো যেটা সামনাসামনি এটাকে বলি আমরা সিগমা বন্ধন, আর যেটা পাশাপাশি এটাকে বলি আমরা পাই বন্ধন বলি। কোনটা দুর্বল কোনটা শক্তিশালী? সামনাসামনি বেশি হলো শক্তিশালী বেশি, এটা দুর্বল, এটা খুব অল্প হলো দুর্বল হলো। এখান থেকে তোমরা বুঝতে পারো যে যৌগে সিগমা বন্ধন মানে সামনাসামনি অধিক্রম যত বেশি থাকে সে যৌগ তত বেশি স্থিতিশীল, কম সক্রিয়। যে বেশি স্থিতিশীল সে কম সক্রিয়, অন্যের সাথে বিক্রিয়া করতে চায় না। আর যার মধ্যে পাই বন্ধন থাকে বেশি, সে সহজে ভেঙে যেতে চায়, অন্যের সাথে যুক্ত হতে চায়, সে বেশি সক্রিয় হয়, কম স্থিতিশীল হয়। এটা হলো সিগমা বন্ধন পাই বন্ধন, এর পার্থক্যটা একটু দেখবা। আর অধিক্রমণের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন ধরনের সংকরণ হতে পারে। তো এখানে কার্বন যেমন তার বহিস্থ স্তরে 4টা ইলেকট্রন, এসে একটা, পিএক্সে একটা, পিওয়াইতে একটা, পিজেডে একটা, এটা হলো উত্তেজিত অবস্থায়। এই 4টা অরবিটাল তারা 3ভাবে সংকরণ করতে পারে। একটা হলো sp3, যেখানে একটা এস, দেখো কার্বন, এটা 6 ইলেকট্রন, 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1। দেখো এই যে 4টা অরবিটাল, এরা কিন্তু একই শক্তি স্তরের, শক্তি ভিন্ন ভিন্ন কিন্তু কাছাকাছি শক্তির। তো এই কাছাকাছি শক্তির যে ভিন্ন ভিন্ন অরবিটাল, এদের মধ্যে পরস্পরের মধ্যে যুক্ত হয়ে নতুন একই ধরনের, একই শক্তির, একই আকৃতির অরবিটাল, এক কথায় অভিন্ন অরবিটাল উৎপন্ন করতে পারে। এই যে প্রক্রিয়াটা নাম হলো সংকরণ। আমরা বলি সংজ্ঞা এরকম, যে প্রক্রিয়ায় পরমাণুর বহিস্থ শক্তি স্তরের কাছাকাছি শক্তির 2 বা ততোধিক অরবিটাল পরস্পর যুক্ত হয়ে নতুন সমসংখ্যক অভিন্ন অরবিটাল উৎপন্ন করে, তাদেরকে সেই প্রক্রিয়াকে সংকরণ বলে। এই যে অভিন্ন বলতে একই আকৃতির, একই শক্তির, একই দৈর্ঘ্যের, তো এটা হলো সংকরণ। এখানে কত ধরনের সংকরণ হতে পারে? হতে পারে একটা এসের সাথে একটা পি, তখন বলি sp সংকরণ। হতে পারে একটা এসের সাথে 2টা পি, আমরা বলি sp2। হতে পারে একটা এসের সাথে 3টা পি, তখন আমরা বলবো sp3 সংকরণ। এরকম ভিন্ন ভিন্ন সংকরণ হতে পারে। তো এটা হলো সংকরণ। এই সংকরণের অংশটাও খুব গুরুত্ব সহকারে পড়বে। একটা যৌগ দেওয়া থাকবে, বলবে যে এটা কোন ধরনের সংকরণ ব্যাখ্যা করো। তখন মিথেন দেওয়া থাকলো, তুমি বলবে এটা কোন ধরনের সংকরণ। ইথেন দেওয়া থাকলো, বা উদ্দীপকে এমন ধরনের ইঙ্গিত দেওয়া আছে, তুমি বুঝলে এটা মিথেন, তুমি বুঝলে এটা ইথেন, তখন এটা বুঝতে হবে যে কোন ধরনের সংকরণ ব্যাখ্যা করতে হবে যদি চাই কোশ্চেনে। এই হলো সংকরণ। সংকরণ অনুসারে আকৃতি, সেই আকৃতি আবার সেখানে মুক্তজ ইলেকট্রনের প্রভাব ব্যাখ্যা করতে হবে। মুক্তজ ইলেকট্রন থাকলে সংকরণ বিকৃত হয়ে নতুন আকৃতি গঠন করে। সেই এখান দিয়ে একটা কোশ্চেন আসে, সংকরণ মুক্তজ ইলেকট্রনের প্রভাব, এই রিলেটেড একটা কোশ্চেন, ভালো করে পড়বে। তারপরে আসে হাইড্রোজেন বন্ধন, ভ্যান ডার ওয়ালস শক্তি, এই অংশটাও দেখবে। তো এই হলো চ্যাপ্টার 3 মোটামুটি ইম্পর্টেন্ট জায়গা। চ্যাপ্টার 4-এ রাসায়নিক পরিবর্তন, এটা ম্যাক্সিমামটাই গাণিতিক। তার মধ্যে কিছু কিছু জায়গা দিয়ে কোশ্চেন অবশ্যই আসে। সে জায়গাগুলো হলো লা শাতলিয়ার নীতি, সাম্য অবস্থা। সাম্য অবস্থা বলতে ভরক্রিয়ার সূত্র, সাম্য ধ্রুবকের একক, কেসি কেপির মধ্যে সম্পর্ক, লা শাতলিয়ার নীতির প্রভাব সাম্য অবস্থার উপরে, এখান থেকে একটা কোশ্চেন এটা প্রায়ই দেয়। সুতরাং এই কনসেপ্ট, লা শাতলিয়ার নীতির কনসেপ্টটা একদম ভালো করে বুঝে নেবে, যে কোনো বিক্রিয়া আসলে যেন তোমরা পারো ঠিক মতো। তারপরে বাফার দ্রবণ, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, বাফার দ্রবণের অঙ্ক হেন্ডারসনের সমীকরণের সাহায্যে পিএইচ নির্ণয়, এখান দিয়ে আরেকটা অংশ, এই অংশটাও খুব গুরুত্ব সহকারে পড়বে। এখান দিয়ে ভিন্ন ভিন্ন ধরনের বাফার দ্রবণ তৈরি করে তোমাকে পিএইচ নির্ণয় করতে বলতে পারে। তুমি যদি বাফার দ্রবণ ঠিক মতো বোঝো, অবশ্যই কোশ্চেনে অ্যান্সার দিতে পারবে। গাণিতিক অংশটা এখান থেকে ভালো করে বুঝতে হবে। তারপরে আসে হলো হেসের সূত্র, দহন তাপ, সংগঠন তাপ, প্রশমন তাপ,
হেসের সূত্র, এই যে একটা অংশ, এই অংশটা হেসের সূত্র, সংগঠন তাপ, দহন তাপ, এগুলো থেকে প্রায়ই কোশ্চেন থাকে। এই কনসেপ্ট তোমার একদম ক্লিয়ার থাকতে হবে। সংগঠন তাপ, দহন তাপ দেওয়া হলো দুইটা গ্যাসীয় পদার্থ, আমাদের সব বইপত্রে আছে। মিথেন এবং ইথেনের মধ্যে কোনটি জ্বালানি হিসেবে বেশি উপযুক্ত? এখন মিথেন ইথেন তুমি কনসেপ্টটা জানো। তোমাকে দেওয়া হলো প্রোপেন বিউটেন, তোমাকে দেওয়া হলো ইথিলিন ইথাইন। তো তুমি যদি ওই থিওরিটা ভালো করে জানো কীভাবে ক্যালকুলেশন করে, তাহলে তুমি কিন্তু যে কোনোটা ব্যাখ্যা করতে পারবে। তো ওইটা তুমি ভালো করে বোঝো, যেটা তুমি অন্য ক্ষেত্রে তুমি প্রয়োগ করতে পারবে। এলো চ্যাপ্টার 4-এর বিষয়। চ্যাপ্টার 5 হলো কর্মমুখী রসায়ন। এখান থেকে আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত রসায়নের প্রয়োগ দেখি, সেই বিষয়সমূহ বেশি সময় কোশ্চেন এখান থেকে থাকে। তো তোমরা এখান থেকে কর্মমুখী রসায়নের ক্ষেত্রে যেমন প্রথমে আসে খাদ্য নিরাপত্তা। খাদ্য নিরাপত্তা বলতে কি বোঝায়? সাধারণ অর্থে আমরা অনেক সময় বুঝি যে নিরাপদ খাদ্য, যে আমি যে খাবারটা খেলাম সেটা ভেজালমুক্ত কিনা, কিন্তু আসলে কিন্তু শুধু তাই বোঝায় না। খাদ্য নিরাপত্তা এটা একটা ব্যাপক অর্থে বোঝায়। খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য তো অবশ্যই হতে হবে, কারণ তুমি যার জন্য খাবারটা খাচ্ছ সে খাবারটা যদি তোমার শরীরের প্রয়োজনীয় কাজে না ব্যবহৃত হয় তাহলে তো ওটা খেয়ে কোনো লাভ নেই। সেজন্য খাবারটা অবশ্যই নিরাপদ হতে হবে। তারপরে হতে হবে যে চাহিদা অনুসারে সরবরাহ থাকতে হবে। আমার খাবার চাহিদা যে পরিমাণ আছে আমি সে পরিমাণ সাপ্লাই দিতে পারলাম না, তাহলে সেটা কিন্তু খাবারটা সবাই পেল না। তুমি খাবার সরবরাহ করলা, কিন্তু মানে খাবার ক্রয় ক্ষমতা যা আছে কিন্তু তুমি সাপ্লাই করলে তার চেয়ে বেশি দামে, সেই খাবারও খুব একটা কাজ হবে না। তো এইসব মিলিয়ে খাদ্য নিরাপত্তা, এটা হলো প্রথম অংশ কর্মমুখী রসায়নের। তারপরে আছে প্রিজারভেটিভস। মানে আমরা যে কোনো খাবার বলো, কোনো একটা বস্তু বলো, সেটাকে আমরা কীভাবে প্রিজার্ভ করতে পারি। তো প্রিজার্ভ করতে পারি আমরা দুইভাবে, একটা হলো কৃত্রিমভাবে, একটা হলো প্রাকৃতিকভাবে। আমাদের বাসাবাড়িতে আমরা হয়তোবা বাসাবাড়িতে যারা এগুলো করেন তারা কেমিস্ট্রি জানেন না, কিন্তু তারা করছেন, তারা বহুদিন যাবত এটা করে আসছেন। তোমরা দেখে থাকবে ভিনেগারের প্রয়োগ, তোমরা দেখে থাকবে আচার তৈরি করছে। তো অনেক সময় দেখি যে মাছ বা মাংস এরা লবণ পানির মধ্যে মিক্স করছে বা অন্য কোনো বিষয়ের মধ্যে রেখে দিচ্ছে, নষ্ট হচ্ছে না। তো এইগুলো হলো প্রাকৃতিক প্রিজারভেটিভস। এরকম কিছু অনুমোদিত কৃত্রিম প্রিজারভেটিভস আছে যেগুলো আমরা ব্যবহার করি। তো এখান থেকে একটু তোমরা ধারণা নিও। এরপরে আছে হলো ক্যানিং। ক্যানিংয়ে আমরা সবজি কীভাবে কৌটোজাতকরণ করতে পারি, তারপরে আমরা মাছ কীভাবে করতে পারি, মাংস কীভাবে করতে পারি, দেশি ফল কীভাবে কৌটোজাতকরণ করতে পারি। এটা একটা পড়লে অন্যগুলো একই রকম। তো সামান্য হয়তো ভেরিয়েশন আছে, কিন্তু পদ্ধতিগত দিক দিয়ে প্রায় একই রকম। সেজন্য তোমরা একটু দেখে রাখবে এটা। এই জায়গাটা অনেক সময় ছাত্ররা একটু কম গুরুত্ব দাও, কিন্তু প্রশ্ন আসে কিন্তু। তারপরে এখানে কিছু প্রস্তুতি আছে, সেগুলো একটু দেখবে। আর শেষের দিকে যে কিছু কোশ্চেন আছে সেটা একটু বেশি ইম্পর্টেন্ট, যেমন গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার, তারপরে হলো ভিনেগার প্রস্তুতি, ভিনেগারের মাধ্যমে কীভাবে খাবার আমরা সংরক্ষণ করতে পারি। এই সব বিষয় নিয়ে এখানে ডিটেলস আছে। তো তোমরা এই বিষয়গুলো একটু দেখবে, যাতে এগুলো সহজভাবে, এটা খুব জটিল কিছু না, পড়লেই হয়তো বুঝতে পারবে। তবে অনেক ছাত্র আছে এগুলোকে অতটা ইন্টারেস্ট পায় না, কিন্তু এটাই হলো মূল কেমিস্ট্রি, কিন্তু এটা অবহেলা করা আমাদের ঠিক হবে না। তো মোটামুটি এই ছিল প্রথম পত্রের বিষয়সমূহ। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে আমাদের প্রথম পত্রের যে বিষয়, টোটাল বিষয়টা দেখো, প্রথম পত্রের যে প্রথম অধ্যায়টা, সে প্রথম অধ্যায়ে একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে, এবং সেই কোশ্চেনটা সব অ্যাপারেটাস বিষয়, অ্যাপারেটাস আমরা কীভাবে ইউজ করি বা কোন ক্ষেত্রে কোন অ্যাপারেটাসটা উপযোগী সেটা তুমি ধারণা পাবে। দ্বিতীয় অধ্যায় দুইটা অংশ আমি বলছিলাম যে এই দুইটা জায়গায় একটু বেশি গুরুত্বপূর্ণ, দুইটা প্রশ্ন এখান দিয়ে আসার সম্ভাবনা বেশি। একটা হলো পরমাণুর গঠন
কেন্দ্রিক যে ইলেকট্রন বিন্যাসে যে কয়েকটা নীতি আছে এবং তড়িৎচুম্বকীয় যে বর্ণালী, তো এই জায়গাটাতে একটা কোশ্চেন, আর শেষের দিকে দ্রাব্যতা গুণফল, সমায়ন প্রভাব এখান দিয়ে, আর সাথে অন্য জিনিস অ্যাড করে। কিন্তু মূল যে জায়গাটা যেমন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এই জায়গাগুলো দিয়ে বেশি সেট করার সম্ভাবনা থাকে। এরপর আমরা তৃতীয় অধ্যায় যেটা পড়লাম, তৃতীয় অধ্যায় প্রথমে গ্রুপ কেমিস্ট্রির কিছু অংশ, যেমন সেটা ক ক্ষয়ে বেশি আসে, অনেক সময় গয়ও দিয়ে দেয়। আর এর সাথে সংকরণের সাথে মুক্ত ইলেকট্রনের প্রভাব, তো এই জায়গাটা হাইড্রোজেন বন্ধন, এখান দিয়ে একটা কোশ্চেন প্রায়ই থাকে। এর বন্ধন কোণের প্রভাব, মুক্ত ইলেকট্রন বন্ধন কোণের উপর কী প্রভাব ফেলছে, তো এটা তোমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে। তোমরা যদি এই বিষয়টা একটু কনসেপ্ট ক্লিয়ার করতে পারো, তাহলে যে কোনো কোশ্চেনের উত্তর তোমরা দিতে পারবে। কখনো কিন্তু তুমি কোশ্চেন অনুসারে পড়বে না, তুমি কিন্তু টপিকটা বোঝার চেষ্টা করবে। তুমি প্র্যাকটিস করতে পারো অনেক কোশ্চেন তোমার জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য, কিন্তু তোমার বিষয়টার জ্ঞান অবশ্যই থাকতে হবে, এটা মনে রাখতে হবে। কিন্তু তোমাকে এটা মনে তুমি করতে পারো, তুমি অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। দেখো, চতুর্থ অধ্যায়, এটা একটা খুবই চমৎকার একটা অধ্যায়, গাণিতিক। এটা তোমরা মেধাবী ছাত্র যারা আছো তারা খুব মজা পাবে এখান থেকে। দেখো, আমি এখানে বিক্রিয়ার হার আছে, প্রথমে গ্রিন কেমিস্ট্রি, পরে বিক্রিয়ার হারের পরে সাম্য অবস্থা ঢুকলা, সাম্য অবস্থার সাথে তুমি লা-শাতলিয়ার নীতির প্রয়োগ দেখালে, তারপরে তুমি গেলে হলো বাফার দ্রবণ, পিএইচ বাফার দ্রবণ ক্রিয়া কৌশল, তারপরে তুমি গেলে হলো দহন তাপ, প্রশমন তাপ, সংগঠন তাপ, হেসের সূত্র। এই প্রত্যেকটা অংশ কিন্তু ভিন্ন ভিন্ন, এবং দেখবা যে তুমি যদি প্রশ্ন দেখো কয়েক বছরের, দেখবে যে কোশ্চেনগুলো কিন্তু এই সব জায়গা দিয়ে বেশি করে। সুতরাং এর যে টপিকগুলো, সেগুলো তোমাকে একদম গুরুত্ব সহকারে বুঝে পড়তে হবে। কখনো কিন্তু তুমি কিছু কোশ্চেন, এই কোশ্চেনের অ্যান্সারটা শুধু পড়ি, এরকম করো না, তাহলে কিন্তু পরীক্ষা ভালো করার একটু কষ্ট হয়ে যাবে। তুমি ওই বিষয়টা কনসেপ্ট ক্লিয়ার করো, দেখবা যে ওই বিষয়ের উপর যত কোশ্চেন আসুক তুমি পারবে। তুমি দেখে থাকবে যে একটা টপিকের উপর এবছর কোশ্চেন আসছে, আগামী বছর আসতে পারে, কোশ্চেনটা চেঞ্জ করে দিয়েছে, অনেক সময় উত্তরও কাছাকাছি হয়, একই উত্তর হয়, কিন্তু প্রশ্নটা চেঞ্জ হয়ে গেছে। সুতরাং তুমি এই জিনিসগুলো খুব গুরুত্ব সহকারে দেখবে, তাহলে তোমার একটা চমৎকার পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। এবং আমি আশা করি যে তোমাদের সামনের যে সময়টুকু আছে, সেই সময়টুকু তোমরা সুস্থভাবে কাটাতে পারবে এবং একটা চমৎকার পরীক্ষা দিতে পারবে। মনে রাখবে যে শরীরটাকে সুস্থ রাখা প্রথম কাজ, এই জন্য একটু ডিসিপ্লিন লাইফ লিড করা ভালো। যেমন তার মধ্যে তুমি সকালে যদি উঠতে পারো, সেটা খুবই ভালো। অনেকের অভ্যাস থাকে না, তবু সকালে পড়াটা কিন্তু বেশি কাজে আসে। অধিক রাত্রে পড়াটা একটু প্রকৃতির বিরুদ্ধে কাজ করা, আমাদের শরীরটা কিন্তু প্রকৃতির সাথে সম্পর্কিত। সুতরাং তুমি যদি অধিক রাতে পড়াশোনা করো, তাহলে কিন্তু প্রকৃতি তোমার বিপক্ষে চলে যাবে। সেই জন্য তাড়াতাড়ি ঘুমাতে হবে, সকালে উঠতে হবে, ভালো শরীরটা সুস্থ রাখতে হবে, মেধাটা সুস্থ থাকবে, তুমি অল্প পরেই ভালো ফলাফল করতে পারবে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ তোমরা আমার সাথে ছিলে। আমার আজকের ক্লাসটা জানি না তোমাদের কেমন লাগছে, তো আমার ভালো লাগছে। তো সামনের সময়টুকু আরও ভালো কিছু করো, সেই প্রার্থনা করছি তোমাদের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।